স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায় বিএনপি। এজন্য জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুম, খুন, হামলা, মামলা সহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পর বিএনপির কাছে জনগণের প্রত্যাশা বেড়েছে। জনগণের সেই প্রত্যাশা অনুযায়ী কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের কথা না ভেবে দেশ ও মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখে। ক্ষমতায় গেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে। জনআস্থা ধরে রাখতে নেতাকর্মীদের যে যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে শীতলতায় উষ্ণতার হাওয়া লাগলেও বরফ গলার এখনও ঢের বাকি, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে টানাপোড়েন কাটাতে ভারতের ভূমিকাও সদিচ্ছায় মুখ্য। অন্যদিকে আলোচিত এই বৈঠকে দৃশ্যমান কোনো সাফল্য দেখছে না বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা দিল্লির উষ্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায়। এদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত অপতথ্য ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুদেশের দূরত্বকে বাড়িয়েছে বহুগুণ। এর মাঝেই ঢাকায় বৈঠক করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব। এই বৈঠক কতটুকু আশার আলো দেখালো? সংকট ঠিক যে কেটে যাবে আমি তা মনে করছি না, কারণ ব্যাপারগুলো হলো কি, যে ইস্যুগুলো নিয়ে সংকটটা তৈরি হয়েছে সেটা বেশ গভীর। দুটো রাষ্ট্রপক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন আমরা এগিয়ে যাই এবং এখানে যেন থেমে না যাই। ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলে গেছেন যে ওনাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা জনগণ কেন্দ্রিক। হ্যাঁ, তো এখন বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের সাধারণ যার জনগণের কি আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। নিকট দুই প্রতিবেশীর মাঝে টানাপোড়েন ঘোচানোর ক্ষেত্রে পরামর্শও দেন বিশ্লেষকরা। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা যেগুলো ছিল সেগুলোকে চালু রাখা এবং যে তিক্ততা সৃষ্টি হয়েছে সেই তিক্ততা থেকে বের হয়ে আসা। ভারতের সক্ষমতা বেশি, তাকে তো বেশি করতে হবে। সে যত বেশি এগিয়ে আসবে সমস্যার সমাধান করা তত সহজ হবে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্বটা কি, অবস্থাটা যাতে আরও বেশি খারাপ না হয়ে যায় সেটার লক্ষ্য রাখার দায় কিন্তু আমাদের। সাম্প্রতিক ইস্যুকে ঘিরে দুদেশের সম্পর্কের জমানো বরফ এই বৈঠক আদৌ গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে বিএনপি। কোনো অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি না। আলোচনার জন্য আলোচনা করে কোনো লাভ নেই। এখানে একটা বস্তুনিষ্ঠ একটা অগ্রগতি থাকতে হবে, সমাধানের দিকে যেতে হবে। যেগুলো পিপল টু পিপল বললে তাহলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তো আগে প্রাধান্য দিয়ে সমাধান করতে হবে, তাই না? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের কথা বলার স্বাধীনতা ছিল না মন্তব্য করে তিনি বলেন, এটা ছিল বিচার বিভাগের বড় বাধা। ছাত্ররা সেই বাধামুক্ত করে দিয়েছে। আমরা কথাই বলতে পারি নাই, বুকের ভিতরে একটা মনে করেন বিরাট চাপ ছিল। সেই চাপটা আমাদের এই যে ছাত্র জনতা অভাবনীয়ভাবে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। আমরা যেটা পাইছি এই জিনিসটাকে ধরে রাখার জন্য যা যা করণীয় আমাদের দরকার, আমরা যেন সেটার জন্য
প্রস্তুত থাকি। যে সাহস ও বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের নতুন স্বাধীনতা এসেছে, সেখানে নারীর অবদান অসামান্য। পুরনোদের কথার ফাঁদে পা না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শিরোনামে নারী সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ও অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। আন্দোলনে শহীদ হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সেই উত্তাল সময়ের বিপ্লবী কন্যাদের মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যতজন আছে সব বেরিয়ে আসবে। শিক্ষার্থীরাও উৎসাহ ও উদ্দীপনায় তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরেন তার কাছে। তোমরাই করবে এটা, তোমাদের ভেতরে আছে, তোমরাই বের করবে এটা। পৃথিবীর সকল অভ্যুত্থানের চেয়ে আলাদা জুলাই অভ্যুত্থান, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা নারী আন্দোলনকারীদের সাহসের প্রশংসা করেন। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকে আসবে, তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে। কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না, আমরা পৃথিবী পাল্টে ফেলবো। এই বিপ্লব যেন গতি না হারায় সেদিকে লক্ষ্য রেখে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। শক্তির সন্ধান পেয়ে গেছো, শুধু চিন্তা করো যে শক্তিটা কিসে কাজে লাগাবে যাতে সঠিক দিকে যায়। ওই ভুলটা করো না, যেটা প্রথম দিকে উদাহরণটা দিলাম, ওই ভুলটা যেন করতে না হয়। সবাইকে ধন্যবাদ। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের প্রভাবশালী নেচার সাময়িকের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এই তালিকা প্রকাশ করে নেচার। বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে অপ্রত্যাশিত নেতা নামে একটি নিবন্ধ প্রকাশ করা হয়। এতে বলা হয়, 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া প্রাণঘাতী বিক্ষোভে কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বিপ্লবী ছাত্র সমাজের একমাত্র দাবি ছিল ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী নেতা হিসেবে নিয়ে আসা। 6 দশকের কর্মজীবনে দারিদ্র্য বিমোচনে নতুন একটি ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। নিবন্ধে বলা হয়, ছাত্রদের দাবি অনুযায়ী দুর্নীতি নির্মূল, নাগরিক অধিকার সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষায় সমতা এবং নিহতদের জন্য বিচার নিশ্চিত করার দায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান এবং 17 কোটি মানুষের দেশ শাসনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে বলেও জানায় নেচার। চলতি বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল UNHRC এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ। সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সন্ধ্যায় উপজেলার বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার মহাদেবপুরের শাকিল হোসেন ও জাহিদুল ইসলাম এবং মান্দা উপজেলার নূর আলম। নিহত 3 জনই পেশায় রং মিস্ত্রি। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে শাকিলের মৃত্যু হয়। অন্য 2 জনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদেরও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। নারীর ক্ষোভকে বিপ্লবী শক্তিতে পরিণত করে নারী মুক্তির লক্ষ্যে নয়া গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রামকে এগিয়ে নিয়ে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠা প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে নারী ও নারী মুক্তির আলোচনা সভা। এতে অংশ নিয়ে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনে নারীদের ভূমিকা ও আত্মত্যাগ অনস্বীকার্য বলে জানান সুশীল সমাজের নারী প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের RC দত্ত মিলনায়তনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আয়োজিত সভায় অংশ নেন বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিরা। বলেন, গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ থাকলেও পট পরিবর্তনের পর রাজনৈতিক, অর্থনৈতিক বা নীতি নির্ধারণী থেকে তাদের বাইরে রাখা হয়েছে।
প্রকৃতিগতভাবেই নারী আসলে এমনিতেই পুরুষের চাইতে অনেক উঁচু স্থানে আছে, শুধু শুধু সমতার জায়গায় যাওয়ার দরকার নেই। তারা দুর্গার পূজা করতেছে, কালী পূজা করতেছে, কিন্তু নারীদেরকে তারা পিছিয়ে রাখছে। তারা দুর্গা দেবীকে প্রণাম করতেছে, কিন্তু নিজ নারীকে ঘরে বসিয়ে রাখছে। জন্মের পর পরিবারের বেড়ে ওঠা, স্কুলে কলেজে খেলার মাঠে সব জায়গা থেকে শুরু হয় এই চর্চা। আবারও টাইগারদের অধিনায়ক হয়ে ফিরছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য লিটনকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলার রিপন মণ্ডল। দলের বাকি সদস্যরা হলেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান, মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ ও রিপন মণ্ডল। আগামী 16 ডিসেম্বর শুরু হবে টি-20 সিরিজ। 3টি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে। কাল শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি-20 টুর্নামেন্ট এনসিএল। দিনের প্রথম 2 ম্যাচে সকাল 9:30টায় সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। তার আগে সকাল 9টায় আউটার স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। দুপুরের ম্যাচে 1:30টায় মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম এবং দুপুর 1টায় আউটার স্টেডিয়ামে খেলবে খুলনা ও রাজশাহী বিভাগ। বিপিএল ড্রাফট থেকে সম্ভাবনাময় যে ক্রিকেটারদের কেনে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এনসিএলে দারুণ পারফর্ম করে সেই মালিকদের মোক্ষম জবাব দেওয়ার সুযোগ বিপিএলে বাদ পড়া ক্রিকেটারদের জন্য। যদিও প্রসঙ্গটা এড়িয়ে গেলেন রাজশাহী ডিভিশন ক্যাপ্টেন প্রীতম কুমার। আফসোস বলবো না, আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এইরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা, আর আমরা যারা আপকামিং প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ। টাইগার ক্রিকেটের বিগ শট তামিম ইকবাল খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে। অধিনায়ক ইয়াসির রাব্বি বললেন নিশ্চয়ই জ্বলে উঠবেন তামিম। 7 মাস পর উনি মাঠে নামছেন, প্রথম 1-2টা ম্যাচ সময় লাগতেই পারে, উনিও হিউম্যান। আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এনসিএল এর শার্টার ফরম্যাটে বরিশাল বিভাগের দায়িত্ব অভিজ্ঞ সোহাগ গাজীর কাঁধে। এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন গাজী। সবারই এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়া, তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন, তো এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি-20, তো আমাদের ওই লক্ষ্যটাই থাকবে। চলতি সিজনে এনসিএল এর 4 দিনের ম্যাচের শিরোপা ঘরে তুলেছে সিলেট। স্বাগতিক অধিনায়ক বললেন সেই ভালো খেলার ধারাটা ধরে রাখতে চান টি-20তেও। আমরা এই চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি, আর আমরা 4th ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন। তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি-20তে আমরা ভালো কিছু করতে পারবো। ছোট ফরম্যাটের বড় ঘরোয়া আসর এনসিএল টি-20। জিয়া নাইম শেখের মতো ক্রিকেটাররাও বলছেন এই টুর্নামেন্টটার ধারাবাহিকতা যেন বজায় থাকে সব সিজনে। দাবি কিংবা প্রত্যাশা যাই বলি না কেন, ক্রিকেটারদের অনেক দিনের স্বপ্ন ছিল বিপিএল এর বাইরে টি-20 ফরম্যাটে আরো একটা টুর্নামেন্ট, সেই এনসিএল মাঠে গড়াতে যাচ্ছে টি-20 আকারে। দেখার বিষয় বিপিএল এ যারা সুযোগ পাননি তারা আসলে এই ফরম্যাটের ঘরোয়া লিগে কতটা কি করতে পারেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। দেশের অর্থনীতিতে প্রতি বছর প্রায় 800 মিলিয়ন মার্কিন ডলার যোগ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য। এমন তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি তানভীর ইব্রাহিম। বলেন 2025 সালের মধ্যে এই আয় $1 বিলিয়ন উন্নীত করার পাশাপাশি 1 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ চলছে। সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেল বাক্যের 5ম বিশেষ সাধারণ সভা ও 13তম বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানান তিনি। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আলীম বলেন সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চান তারা। এজন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মেলায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। গাজীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়ালটনে বার্ষিক ক্রীড়া উৎসব 2024। সোমবার সন্ধ্যায় নগরীর চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কের হেলিপ্যাড মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পিএলসি ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় সংশ্লিষ্টদের তিনি মৌসুম অনুযায়ী সব ধরনের খেলাধুলা আয়োজনের পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকে গ্রুপের আয়োজনে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার 2 দিনের বাছাই পর্ব শেষে চট্টগ্রাম থেকে ফাইনাল পর্বের জন্য মনোনীত হলেন 6 জন। নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব।
কয়েক ধাপে বিচারকদের যাচাই বাছাই শেষে হাজারো প্রতিযোগী থেকে তাদের নির্বাচন করা হয়। আসন্ন রমজানে সারা দেশের মেধাবী হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে টিকে গ্রুপ। চট্টগ্রামের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় খুশি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সারা দেশের হাফেজাদের এক ছাতার নিচে এনে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। 2 দিনে প্রায় 300-এর মতো পার্টিসিপেন্ট আসছেন, তার মধ্যে 30 জনের মতো মেয়ে পার্টিসিপেন্ট পেয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই 2 দিনে 300 জনের মধ্যে থেকে আমরা প্রথম দিন নিয়েছি 2 জন ছেলে এবং 2 জন মেয়ে, এবং আজকে সেকেন্ড দিন নিয়েছি 1 জন ছেলে এবং 1 জন মেয়ে। তারা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাবে ঢাকায় অডিশনে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।